আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় রোজা থাকা যায় কি না, বা রোজা থাকলে বাচ্চার উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে কি না, আদৌতে কেউ কি রোজা থাকতে পারবে কি না গর্ভাবস্থায়, এই সমস্ত জিনিস নিয়ে। আমি ডক্টর শামসুন নাহার স্বপ্না। আমি আমার প্রাইভেট প্র্যাকটিসে আছি সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটালে, গাইনি অ্যান্ড অবস বিভাগে। চলুন তাহলে শুরু করা যায়। প্রথমত আমরা বলতে চাচ্ছি যে পবিত্র মাহে রমজানের রোজা আমাদের মুসলিম নরনারীদের উপরে সবার উপরেই ফরজ। এই ফরজ কাজটি আমরা সবাই করতে চাই। তো সেই জন্যে গর্ভাবস্থার মহিলারা প্রথমে আসলেই জিজ্ঞেস করে কি যে ম্যাম, আমি কি রোজা থাকতে পারবো, এতে কি কোনো সমস্যা হবে? তো রোজা আসলে থাকা যাবে, কিন্তু ডিপেন্ড করে যে আপনি শারীরিকভাবে কতটা সুস্থ থাকবেন। একজন সুস্থ মানুষ যদি রোজা থাকতে পারে, তার যদি কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে সে অবশ্যই রোজা থাকতে পারবে। আর আরেকটা বিষয়, রোজা রাখলে বাচ্চার উপর সেরকম কোনো ইফেক্ট হয় না আসলে। এটা অনেকে ভয় পায়, ভয় পেয়ে রোজা থাকা থেকে বিরত থাকতে চায়। রোজা থাকলে আমাদের স্বাভাবিক মানুষের, যারা আমরা গর্ভাবস্থায় নাই, তাদের যেটা হয়, যেমন গ্যাস ফর্ম করতে পারে, বা অতিরিক্ত পানি শূন্যতা হয়ে যেতে পারে অনেকের হয়তো ইউরিন ইনফেকশন বা পেশাব ইনফেকশন হতে পারে, এই ইনডাইজেশন বা বদহজমের সমস্যা হতে পারে। এই ধরনের প্রবলেমগুলো আসলে অনেকেরই হয়, অনেকের হয় না। তো ওইটা স্বাভাবিক। ওই জিনিসটা আসলে গর্ভাবস্থার মহিলাদেরও হতে পারে, গর্ভাবস্থা না থাকলেও হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইফতারের পরে আমাদের খাবারের যে তালিকাটা, সেটা মেনুটা ঠিক করে নিতে হবে, যে আমরা যেন অতিরিক্ত ঝাল, ভাজা পোড়া এই সমস্ত খাবারগুলো থেকে বিরত থাকি। প্রচুর পরিমাণে পানি খাওয়া, চিরা শরবত, চিরা এই ধরনের, দই দিয়ে চিরা খাওয়া, এই ধরনের জিনিসগুলো, খাবারগুলো খেলে যেটা হয়, পেটটা ঠান্ডা থাকে, সমস্যা হয় না। টক দই ব্যবহার করা যায়, টক দই শরবত খাওয়া যায়। এই ধরনের খাবারের পানির পরিমাণটাই যেন বেশি থাকে, লিকুইড খাবারটা, ফলমূল যেন বেশি থাকে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। অতিরিক্ত গুরুপাচ্য খাবার খেলে যেটা হয়, যেটা হজম করতে প্রবলেম হয়। হ্যাঁ। আর অনেকের আরেকটা কোয়েশ্চেন থাকে যে রোজা থাকলে আমরা ওষুধপত্র কিভাবে খাবো। তো রোজা থাকলে আমরা স্বাভাবিকভাবে সবাই বলি কি যে জাস্ট ইফতারের পরপরই একটা সময় ধরা, আর রাতে শোয়ার আগে একটা সময় ধরা, আর আরেকটা হচ্ছে ভোর রাতের কথা, সেহরির সময় যেটা। তো আমরা যে ইফতারের পরে ওষুধ খেয়ে নিতে পারি, আমাদের এক সময়ের ওষুধটা, যেমন অনেক সময় আমরা 3 বেলা ওষুধ দিই, সকালে, দুপুরে, রাতে, এভাবে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সকালে আর রাতে এই 2 বেলার ওষুধটা দিই। তো এটা নিয়েও অনেকের অনেক কোশ্চেন থাকে, অনেক জিজ্ঞাসা থাকে যে আমরা কীভাবে ওষুধগুলো খাবো। তো আমি যে সময়টা ভাগ করে দিলাম, এভাবে ভাগ করে খেলেই ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চাদের, যারা গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ মা আছেন, যেমন ডায়াবেটিস আছে, যাদের থাইরয়েড হরমোনের সমস্যা আছে, তাদের প্রেশারের সমস্যা আছে যাদের, বা কিডনিতে কোনো প্রবলেম নিয়েও গর্ভাবস্থায় আছেন, এই ধরনের মা, যারা ঝুঁকিপূর্ণ মা, তাদের দিকটা আসলে বেশি খেয়াল করে দেখতে হবে। তাদের ডাক্তারের সাথে শরণাপন্ন হতে হবে। ডাক্তার যদি পরামর্শ দেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি রোজা থাকতে পারবেন, তখন সে রোজা থাকার জিনিসটা খেয়াল করবে। আর অনেকে গর্ভাবস্থায় রোজা থাকবে এবং ইনসুলিন নিচ্ছে, ইনসুলিনটা সে কখন নিবে সেই টাইম শিডিউলটা তাকে খেয়াল করতে হবে। তারপর সে কোনো অ্যাজমা পেশেন্ট গর্ভাবস্থা আছে কিনা, সেই অ্যাজমার অ্যাটাক হলো কিনা, তার ইনহেলার নিতে হবে কিনা, এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। হ্যাঁ। তো সবাই রোজা থাকতে পারবো, সবাই সুস্থ থাকতে পারবো, কিন্তু আমাদের যে ঝুঁকিপূর্ণ জিনিসগুলোকে খেয়াল করতে হবে, যে ওই জিনিসগুলোর উপরে আমরা জোর দিব বেশি। থাইরয়েড হরমোনের বিষয় যেটা বললাম, যে থাইরয়েডের ওষুধটা তো খালি পেটে খেতে হয়, এটা নিয়েও অনেকে আমাদেরকে কোশ্চেন করে যে এই ওষুধটা আমি কখন খাবো। হ্যাঁ। তো থাইরয়েডের ওষুধটা আমি যেটা প্রেফার করব, যে আপনি ওই রাতে শোয়ার সময় খেয়ে নেবেন, তখন অনেকক্ষণ আপনি খালি পেট থাকলেন, তারপর আবার সেহরির সময় খাবারটা খেলেন, এই জিনিসটা করে দেখতে পারেন, এটা ভালো হয়। আর ইনসুলিনটা যে ইফতারের পরপরই পানিটা মুখে নিয়েও ইনসুলিনটা নিয়ে নিতে পারেন, তারপর আপনি খাবারটা শুরু করতে পারলেন। এরপরে আবার দুপুরের ইনসুলিনটা যদি হয় যে 8 ঘন্টা পর মেনটেন করতে হয়, তো ওই জায়গাটাতে একটু আমাদের সমস্যা হয়ে যায় আর কি। 12 ঘন্টা পর হলে দেখা যায় যে ইফতারের সময় একবার আর সেহরির সময় একবার, এই 2 সময় ইনসুলিনটা নেওয়া যায়।
খাবারের আগে খাবার রেডি করে রেখে তারপরে ইনসুলিনটা নিয়ে নিতে হবে। যাদের হচ্ছে যে হাইপারটেনশন, তাও প্রেশার বেশি থাকে, তাদেরও হচ্ছে যে প্রেশার ওষুধগুলো সময় মতো ইফতারের পরপর খাওয়া, এই জিনিসগুলোকে খেয়াল করতে হবে। আমরা হয় কি যে ইফতারের টাইম হলেই হুলস্থুল শুরু করে দিই যে পানি খাবো আগে না কি করব, কোনটা রেখে কোনটা করব, সেগুলো নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো সেই দ্বিধাদ্বন্দ্বগুলোকে দূর করার জন্যই আসলে আজকে আপনাদের সাথে কথা বলা। আর অনেকে আবার মিষ্টি জাতীয় জিনিসটা খুব বেশি খায়, ইফতারের পরপর দেখা যায় খেজুরও খেলো, জিলাপিও খেলো, অনেক কিছু মানে মিষ্টি জাতীয় জিনিসটা পছন্দ করে বা খাওয়া শুরু করে। এই মিষ্টি জাতীয় জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত, কারণ অনেকের ডায়াবেটিস হয় নাই কিন্তু গর্ভাবস্থায় এই মিষ্টি জাতীয় জিনিস অতিরিক্ত পরিমাণে খেলে ডায়াবেটিস হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। বাচ্চার গ্রোথের একটা বিষয় আছে, যেমন আমরা ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার এভাবে যদি ভাগ করে দেই, শেষের দিকে আসলে বাচ্চার গ্রোথের বিষয়টা চলে আসে। তো লং টার্ম ফাস্টিং থাকলে বাচ্চাটার ওজন বাড়বে কিনা বা তার গ্রোথ রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। প্রথম দিকের যে গর্ভাবস্থায় সেই সময় হচ্ছে ভ্রূণটা তৈরি হয়। এই ভ্রূণ তৈরি হওয়ার জন্যে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার মায়েদের খেতে হয়। সেই জিনিসটা খেয়াল রেখেই রোজা থাকার কথাটা মাথায় রাখতে হবে। আমি আপনাকে নিষেধ করলাম, আরেকজন নিষেধ করলো বা আরেকজন থাকতে বললো, এগুলো না। আসলে আপনি নিজে ভালো থাকলেই রোজা থাকতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শোনার জন্য।